আজকে মূলত যেই ৩টে টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেই ৩টে টপিক খুবই সেনসিটিভ বা বলতে পারেন খুবই স্পর্শকাতর। তো কোনো কথাকে বা আমার বলা কোনো কথাকেই আপনারা দয়া করে নিজের আত্মসম্মানে লাগাবেন না। আমি যা বলবো সেগুলো সম্পূর্ণ ফ্যাক্টস। তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত তিনটে টপিক কি কি? এক হচ্ছে মাংসাহার, দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বা সমাজের ধর্মের সাথে মাংস আহারের যে একটা বিপরীতমুখী সম্পর্ক, সেটা কেন, সেটা কতটা ঠিক সেই সম্পর্কে, এবং সনাতন ধর্ম সম্পর্কে আমরা কিছু আলোচনা আমি আজকে কিছু আলোচনা করব। তো সবার প্রথম টপিক সেটা হচ্ছে মাংসাহার, যে মাংসাহার ঠিক নাকি ভুল। তো ঠিক নাকি ভুল এটা জানার আগে আমাদের কিছু জিনিস আগের থেকে আমাদের জেনে রাখা দরকার, যে মানুষ কিভাবে সেই আদিম যুগ থেকে এখনো অবধি টিকে আছে, কিভাবে রয়েছে, কিভাবে থেকেছে, আমাদের খাদ্যাভ্যাস কীরকম মানুষের, এই জিনিসগুলো সম্পর্কে আগে আমাদের জানতে হবে। তো চলুন শুরু করি। মূলত মানুষ যখন তার ফার্স্ট স্টেজ অর্থাৎ এপ যখন ছিল, তখন যে তাদের যে স্কাল স্ট্রাকচার, সেটা দেখে যা বোঝা গেছে সেটা খুব স্পষ্ট যে তাদের ব্রেনের সাইজটা খুবই ছোট, এবং সেই ছোট ব্রেনের সাইজে শুধুমাত্র তারা এতটুকুই চিন্তা করতে পারতো যে কিভাবে তারা শুধু সেই দিনটা কাটিয়ে দিতে পারে, সেই দিনটা তারা যেন সার্ভাইভ করে নিতে পারে, শুধু এতটুকুই চিন্তাভাবনা থাকতো। কারণ তখন মানুষ যা পেত তাই খেত, মাংস খাওয়ার যে প্রচলন সেটা তখনও শুরু হয়নি আদিম মানুষের মধ্যে। কিন্তু যেই মুহূর্ত থেকে মাংস খাওয়ার এই প্রচলনটা শুরু হলো, সেই দিন থেকে শুরু হলো অ্যাকচুয়াল এভলিউশন। কীরকম এভলিউশন সেটা আমি বলছি এবার। বেসিক্যালি দেখুন, আচ্ছা তার আগে বলে রাখি যে মানুষ যখন প্রথম মাংস খেতে শুরু করলো, সেটাই কিন্তু অ্যাকচুয়াল রিজন যে আমরা আজকে এই মডার্ন হিউম্যান হতে পেরেছি। যদি আজকে মাংস না খেত মানুষ, তাহলে হয়তো আজকের এই মডার্ন হিউম্যান হওয়ার যে এই ব্যাপারটা, এটা হয়তো আসতোই না। আজকে হয়তো আমরা আরও অনেক পিছনে থাকতাম, হয়তো মানুষ এভলিউট হতো, মানুষের এভলিউশন হয়তো হতো, বা আমরা এক্সটিংক্টও হয়ে যেতে পারতাম, বা যদি এভলিউশন হতো তাও আমরা এতটা দূর অবধি এগোতে পারতাম না। তো মাংসের একটা অনেক বড় অবদান রয়েছে আমাদের স্বাস্থ্যের পক্ষেও, যদি আমরা বলি, বা হিউম্যান এভলিউশনের পক্ষেও একটা বিশাল বড় অবদান মাংসের রয়েছে। তো মানুষ যখন ঘাস পাতা খেত, ঘাস পাতার মধ্যে সেলুলোজ ফাইবার থাকে। এবার সেই সেলুলোজ ফাইবারকে পচানোর জন্য শরীরে সেলুলোজ এনজাইমের প্রয়োজন হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের বডিতে সেলুলোজ এনজাইম তৈরি হয় না। এখান থেকে প্রথম প্রুফ আসে যে মানুষ অ্যাকচুয়ালি মাংসাশী। মানুষ সর্বকালে সর্বভুক মাংসাশী প্রাণী। যদি আপনারা এটাকে আমি আপনাদের জন্য আরও সহজ করে দিচ্ছি, লাইক কোনো গরু যে পুরোপুরি ভেজিটেরিয়ান, বা কোনো ভেজিটেরিয়ান প্রাণী, একটা মানুষ যে সর্বভুক প্রাণী, আর আরেক প্রকারের প্রাণী যে কিনা পুরোপুরি কার্নিভোরাস, সম্পূর্ণরূপেই মাংসই খায়, বা মাছ মাংসের উপরেই তার চলে, বা মিটের উপরে চলে। এদের যদি ইন্টেস্টাইনটাকে একটু ভালো করে স্টাডি করা যায়, তো স্টাডি বলছে যে একটা গরুর যে ইন্টেস্টাইনের সাইজ বা লেন্থ, সেটা তার হাইটের 20%, সেটা তার হাইটের 20 টাইমস। অর্থাৎ একটা গরুর হাইট যদি 6 ফিট হয়, তাহলে তার ইন্টেস্টাইনের যে লেন্থ দাঁড়াবে, সেটা দাঁড়াবে 6 × 20 টাইমস, 6 × 20 টাইমস। অন্যদিকে একটা মানুষের ইন্টেস্টাইন যদি চেক করা যায়, তাহলে একটা মানুষের ইন্টেস্টাইন তার হাইটের মাত্র 3 টাইমস হয়। অন্যদিকে একটা কার্নিভোরাস প্রাণী যেমন বাঘ, সিংহ, ভাল্লুক, এদের যে ইন্টেস্টাইনের যে লেন্থ, সেটা তাদের বডি হাইটের মাত্র 2 গুণ, বা 2 টাইমস। এবারে তাহলে এখান থেকে এটা প্রথম লজিক তো এটাই যে আমাদের বডিতে কোনো প্রকারের কিন্তু কোনো সেলুলোজ এনজাইম তৈরি হয় না, বা সিংহের বডিতেও তৈরি হয় না, বাঘের বডিতেও তৈরি হয় না। এটা একমাত্র ভেজিটেরিয়ান প্রাণী যারা হয় তাদেরই বডিতে সেলুলোজ এনজাইম থাকে। তো স্বাভাবিকভাবেই তখন যখন মানুষ ঘাস পাতা খেত, তখন অটোমেটিক্যালি সেই যে এনার্জি পাওয়ার কথা, প্রোটিন, যেটা মানুষের হিউম্যান বডির জন্য এতটা ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা যখন মানুষ ঠিক করে পেত না, আর যখন সে শুধু এই শাকসবজি বা ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র খেয়ে থাকতো,
তখন অটোমেটিক্যালি বডিতে এনার্জির অভাব দেখা দিত, এবং যতটুকু এনার্জি পাওয়া যেত তাতে করে শুধু ওই সারভাইভ করার মতোটুকুই একটা চিন্তাভাবনা তৈরি হতো। কিন্তু যখন মানুষ মাংস খেলো তখন বডিতে এনার্জি আসতে শুরু করলো, এবং সেই এনার্জি ধীরে 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 করে মানুষ তার ব্রেন অবধি পৌঁছে দিতে সক্ষম হলো। কিভাবে সক্ষম হলো? এই যে ভাষা আবিষ্কার, ইঙ্গিত আবিষ্কার, এই যে বা মুখভঙ্গি আবিষ্কার, বিভিন্ন ধরনের ভঙ্গিমা আবিষ্কার, এই যে এই জিনিসগুলো আসলো কোথার থেকে? তাহলে কিসের জন্য? মূলত দেখুন, যখন মানুষ মাংস খেতে শুরু করলো তখন সে বুঝতে পারলো যে মাংস খাওয়া ইজ ভেরি ইজি। কোনো প্রাণীকে মেরে খাওয়া তুলনামূলকভাবে অনেক ইজি, যদিও রোজ রোজ শিকার পাওয়া যেত না, কিন্তু তারপরেও কোনো প্রাণীকে মেরে খাওয়াটা তুলনামূলকভাবে অনেকটাই ইজি। তো সেই জন্য গ্রুপস তৈরি হতে শুরু করলো, গোষ্ঠী তৈরি হতে শুরু করলো, এবং সেই গোষ্ঠী শুধু তৈরি করলে তো হবে না, আপনাকে তো একটা গোষ্ঠীর মধ্যে 10-12 জন থাকতো, তার মধ্যে ধরুন 6-7 জন শিকার করতে যায়। এবার যারা শিকার করতে গেছে তাদের মধ্যে তো একটা কোনোভাবে তো যোগাযোগ রাখতে হবে, নাহলে শিকার করবে কি করে? কারণ তৎকালীন সময়ের বড় বড় জানোয়ার যারা বা বড় বড় যারা এই পশু লাইক বাঘ, সিংহ, এদেরকেই মানুষ খেত, এরাই মূলত আমাদের খোরাক ছিল। ম্যামথ, বড় বড় হাতি, এরা ছিল আমাদের মূল খোরাক। তো এত বড় বড় প্রাণীদেরকে মারতে গেলে নিশ্চয়ই প্ল্যানিং করে যেতে হবে, তো এবার বা ওখানে গিয়ে প্ল্যানিং করতে হবে। তো স্বাভাবিকভাবেই আবিষ্কার হলো ভাষার, স্বাভাবিকভাবে আবিষ্কার হলো ইঙ্গিতের। ঠিক আছে, বিভিন্ন যদি আপনি সাপোজ অযোধ্যা, এলোরা, এইসব যে গুহগুলো আছে, এগুলোতে যদি আপনারা কখনো যান, সেখানে দেখতে পারবেন মানুষের বিভিন্ন ইঙ্গিত সম্পর্কে, সেখানে দেখতে পারবেন পশু শিকার করার ব্যাপারে, সেখানে ছবি আঁকা আছে। এই যে এই জিনিসগুলো কোথা থেকে এলো? সবটাই কিন্তু কানেক্টেড মাংসের সাথে, শিকারের সাথে। ইভেন নট অনলি দ্যাট, আমরা যখন হোমো ইরেক্টাস থেকে হোমো সেপিয়েন্স হলাম, এবং হোমো সেপিয়েন্স হয়েও আমরা আমাদের লাইফের 97% টাইম শিকার করে কাটিয়েছি। আমরা যে চাষবাস করেছি, সেই চাষবাসটা অ্যাকচুয়ালি মানুষ কোনো শখে করেনি, এমন কোনো কারণে করেনি যে তার প্রাণীর প্রতি খুব বিশেষ ভালোবাসা আছে সেই জন্য চাষবাস করছি, না, কখনো না। যেই টাইমটাতে চাষবাসের যেই সময়টা চাষবাস মানুষ করেছে, তার আগে আমাদের পৃথিবীতে অলরেডি একটা ডিজাস্টার শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়েদার ডিজাস্টার। ওয়েদার ডিজাস্টার মানে হঠাৎ করেই খুব গরম, হঠাৎ করেই খুব শীত, কখনো একদম +50, কখনো বা তারও উপরে, আর কখনো একদম মাইনাসে চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ের যে বিভিন্ন বড় বড় যে প্রাণীগুলোর ছিল, তাদের মৃত্যু হয়ে যায়, তারা এক্সটিংক্ট হয়ে যায়। এক্সটিংক্ট হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই মানুষের খাদ্যের অভাব দেখা দেয়। এবারে যেই প্রাণীগুলো বেঁচে ছিল, সেই প্রাণীগুলো ছিল কারা? সেই প্রাণীগুলো ছিল মূলত ওই ছোট ছোট ইঁদুর, খরগোশ, এদের মতো প্রাণী। এদেরকে মেরে খাওয়া ইজ নট এনাফ, কারণ একটা গ্রুপের মধ্যে 10-12 জন, এদেরকে মানে এই প্রাণীগুলোকে ধরাটাই অনেক চাপের ব্যাপার। এর গর্তের ভেতরে থাকে, এদেরকে ধরাটাই চাপের ব্যাপার। সো স্বাভাবিকভাবে মানুষ বাধ্য হয়ে এই চাষবাসের দিকে এগিয়েছে। কারণ আপনি নিজেই চিন্তা করুন না, চাষবাস করাটা মানুষের জন্য কমফোর্ট জোন নাকি শিকার করাটা কমফোর্ট জোন? কারণ কেউ যদি চাষ করে, আপনি নিজেই ভেবে দেখুন যে চাষ করলে পরে আপনি যদি আজকে চাষ করেন তাহলে আপনি সেটার রেজাল্ট 6 মাস পরে পাবেন, কিন্তু যদি আপনি আজ শিকার করেন তাহলে আপনি আজকেই সেটার রেজাল্ট একদম সঙ্গে সঙ্গে পাবেন। আর এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, ভাবার মতো বিষয়, যে আমার যদি আজকে এখন খিদে পায়, আমি সেই খিদেটাকে জমিয়ে রাখবো না আগামী 4-5 দিনের জন্য, আমি এখনই খাবো। তো মানুষেরও তাই ছিল, কিন্তু যদি আমার কাছে সাপোজ টাকা না থাকে খাওয়ার মতো, তাহলে আমি খাবো কি? তাহলে আমাকে 4-5 দিন ওভাবেই থাকতে হবে। তো মানুষও তাই করেছে। তো সেই জন্য সেখান থেকেই চাষবাস বা অ্যাগ্রিকালচার ব্যাপারটা এসছে। অ্যাগ্রিকালচার কিন্তু খুব পুরনো কিন্তু কোনো ব্যাপার না, অ্যাগ্রিকালচার কিন্তু খুব নতুন বিষয়। সত্যি কথা বলতে অ্যাগ্রিকালচার খুবই নতুন বিষয়। আচ্ছা, এটা তো গেল পুরো মানুষের হিস্ট্রি, যে মানুষ মাংস কীভাবে খেলো, কী কারণ মাংস আমাদের এভলিউশনে কীভাবে হেল্প করেছে, সেটা তো গেল। এবার আসছি যে মানুষের মাংস ভক্ষণের ধরনগুলো কীরকম ছিল, কী খেত একেবারে। মানে যখন মানুষ একটু গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়ে ভালোভাবে গ্রাম বা তাদের একটা বসতি গড়ে নিয়েও পর্যন্ত তারপরেও তারা কী খেয়েছে বা খেত, সেই সম্পর্কে যদি আমরা আলোচনা করি, অ্যাকচুয়ালি এটা অনেক বড় আলোচনা হয়ে যাবে। তো এত বড় জায়গায় আমরা যাচ্ছি না, আমরা শুধু আমাদের পূর্ব ভারতের কথাটাই ভাবছি। আমাদের পার্টিকুলার বঙ্গ, মানে তৎকালীন সময়ের অঙ্গবঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র, শাম্ভ, এইটা খালি মাথায় রাখুন, এই 5টে জায়গা শুধু মাথায় রাখুন, পূর্ব ভারতের জায়গা। তো এখান থেকেই মূলত
আমরা এখন প্রবেশ করব সেই বৈদিক যে ব্যাপারটা বলেছিলাম, যে বৈদিক সংস্কৃতি বা এই ব্রাহ্মণ্যবাদ বা এই বর্ণবাদ কতটা ঠিক বা ভুল, আমরা এই টপিকে আসছি। আমরা কনক্লুশন একদম শেষে বের করব। তো টপিক হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বা এই বর্ণবাদের ব্যাপারটা এবার আসছে। মানে এটা কিন্তু মাংসের সাথে কানেক্টেড আছে, রাখলে মাথায় রাখবেন। ব্যাপারটা হচ্ছে যে বঙ্গে, যদিও আমাদের বঙ্গের ইতিহাস মানে এই বাঙালি জাতির ইতিহাস 1000 বছরের পুরনো নয়, 1000 বছর হবে মোটামুটি। তো বাট ঐতেরেয় আরণ্যকে, আজকে থেকে 2500 বছর পূর্বে লেখা সেই ঐতেরেয় আরণ্যকে বঙ্গদেশের প্রথম উল্লেখ আমরা পাই। আমরা বঙ্গদেশের ফার্স্ট উল্লেখ আমরা পাই ঐতেরেয় আরণ্যকে। তার মানে কি? তার মানে লোকে এখানে বসবাস করত, কিন্তু তখনও বাঙালি জাতি বা পার্টিকুলার কোনো এরকম কিছুর জন্ম হয়নি। তো এবারে প্রথম আমাদের ভারতবর্ষে, প্রথম আমাদের বঙ্গে কারা এসেছিল, এটা একটা বড় প্রশ্ন হওয়া উচিত। কারা এরা মূলত? তো 2014 সালে অযোধ্যা পাহাড়ে একটা খনন কার্য চলার সময়, সেই খনন কার্যটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই হয়েছিল, প্রত্নতাত্ত্বিকরা করেছিল। তো সেখান থেকে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে যখন খনন কাজ যখন শুরু হয়, তখন সেই খনন কাজের থেকে কিছু জিনিসপত্র পাওয়া যায়, কিছু ঐতিহাসিক, কিছু প্রত্নতাত্ত্বিক কিছু জিনিসপত্র পাওয়া যায়। তো সেটার থেকে সেটার কার্বন রেটিং করে জানা যায় যে সেটা প্রায় 40,000 বছর পুরনো। তার মানে এরা আসলো কোথার থেকে এরা? তো এখানে তার মানে লোকের বসবাস তো ছিল, কিন্তু এই লোকেরা এসছে কোথার থেকে? মূলত এই যে এই লোকেরা, দেখুন পুরো ওয়ার্ল্ডে, পুরো কন্টিনেন্টে, সব জায়গাতে যে মানুষের ছড়িয়ে পড়ার কাহিনী, সেটা তো প্রায় 1,25,000 বছর পুরনো। এত দূর অবধি যাওয়া পসিবল না, এত দূর অবধি গেলে পরে আর তাহলে ফিরতে হবে না। কিন্তু আমি যদি জাস্ট এই পার্টিকুলার টাইমটুকুর কথা চিন্তা করি যে কিভাবে হলো ব্যাপারটা, সেটা কিছুটা এইভাবেই। আফ্রিকা থেকে নিগ্রিটো জাতিরা ফার্স্ট টাইম বঙ্গে প্রবেশ করে, এই রিজনে প্রবেশ করে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে। ভালো কথা। তারপরে কারা এসছে? তারপরে এসছে আদি অস্ট্রাল বা অ্যাস্ট্রোপ্রোটোলয়েডরা। আগেই বলে রাখা এটা বাহুল্য যে আদি অস্ট্রাল বা প্রোটো অ্যাস্ট্রোলয়েডরাই কিন্তু আমাদের বাঙালি জাতির মূল ইনগ্রিডিয়েন্ট। এটা জাস্ট মাথায় রাখবেন যে আমাদের বাঙালির রেসিপিতে, যে আমরা যে বাঙালি, সেটার রেসিপিতে মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই অস্ট্রালদের। মূলত এরাও ওই দক্ষিণ পূর্ব এশিয়া ঘেঁষেই আমাদের এইদিকে এসছে দেখতে গেলে প্রায়। তো এরপরেও কি কেউ আসেনি? এরপরেও অনেকেই এসছে। হ্যাঁ, আদি অস্ট্রাল হতে পারে খুব মুখ্য বাট প্রধান, বাট একমাত্র নয়। এছাড়াও আরও অনেকেই ঢুকেছে। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে মানুষরা এখানে এসছে, তুর্কিরা এসছে, অ্যালপিনয়েডসরা এসছে, যাদের ওই বসবাসটা মূলত ওই আলস পর্বতমালার ওদিকটাতেই। তারপরেও অনেকে এসছে। তো ওই বাঙালিরা এক কথায় মিলেমিশে একে একাচার কাণ্ড। বাঙালিরা মিলেমিশে একে একাচার কাণ্ড। একটা সংকর জাতির রূপ আমরা অনেকদিন আগেই পেয়েছি। মানে যখন বঙ্গের স্থাপনাও হয়নি, মানে বাঙালির স্থাপনাও হয়নি, তখনই আমরা একটা দেখতে গেলে একটা সংকর জাতির রূপ আমরা ধারণ করেছি। যাই হোক, এরপরে যারা এসছে তারা হচ্ছে নর্ডিক্স। বাই দ্য ওয়ে, মঙ্গলরাও কিন্তু এদিকে এসছে। যদি আপনি নর্থ বেঙ্গলের দিকে যান তাহলে হয়তো দেখতে পারবেন মঙ্গলদের আগমনের ব্যাপারটা, হয়তো আপনি বুঝতে পারবেন। যাই হোক, সেগুলো তো আমরা যাচ্ছি না, আমরা মেন টপিকে ফিরি। মেন টপিকটা হচ্ছে যে এবারেই একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট হচ্ছে নর্ডিক্স, তথাকথিত আর্য বা তথাকথিত ব্রাহ্মণ যারা নিজেকে বলে। এরা মূলত এসছে ওই মিডিল ইস্ট থেকে। অ্যাকর্ডিং টু আরিয়া ইনভেশন থিওরি, এরা এসছে মিডিল ইস্ট থেকে। তো মূলত কাজাকিস্তান, এছাড়াও রাশিয়া আর ইউক্রেন আছে, বাট মূলত কাজাকিস্তান হচ্ছে সেই জায়গাটা। তো ওরা যখন আমাদের ভারতবর্ষে ফার্স্ট টাইম আসে, আমাদেরকে ওরা দেখতেই পারতো না। বঙ্গের মানুষজনদেরকে, পূর্ব ভারতের মানুষজনদেরকে এরা দেখতেই পারতো না। তারও বিভিন্ন রিজনস ছিল, কিছু দোষ আমাদেরও ছিল আমাদেরকে দেখতে না পারার পেছনে। বাট আমাদের কাছে সেই জিনিসটা নর্মাল ছিল। ওদের কাছে ওই জিনিসটা অ্যাবনর্মাল হলেও আমাদের কাছে জিনিসগুলো নর্মাল ছিল। তো আমাদের ওরা দেখতে পারতো না, আমাদের ভাষা ওদের পছন্দ হতো না, আমাদের ভাষা নাকি পাখিদের মতো ইত্যাদি, এই সমস্ত তারা আমাদেরকে
অলওয়েজই অলওয়েজই একটা গালমন্দের বিষয় হয়েই থেকে গেছিল ভারতবর্ষে, যদি সত্যি মানে যদি দেখা যায় ইতিহাস, মানে সেটারও অনেক প্রমাণ বিভিন্ন মহাকাব্যের মাধ্যমেও আমরা পেয়েছি, যদি একটু ভালো করে মহাকাব্য পড়া যায়। কারণ মহাকাব্যের মতো মানে রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য যে লিখেছে সে যে কত চালাক, মানে এটা ভাবার বাইরে। সে নেগেটিভ জিনিসকেও এমনভাবে ছুঁড়েছে যেন দেখে পজিটিভ লাগে, বাট ছুঁড়েছে নেগেটিভই। যাই হোক, আমরা আসছি, সেগুলোতেও আমরা আসছি। তো এরাই মূলত এই বৈদিক সংস্কৃতি বা এই নর্ডিক্সটাই হচ্ছে এই বৈদিক সংস্কৃতি বা এই বৈদিক সাহিত্যের প্রথম নীঁব রাখে ভারতবর্ষে বা এই পুরো আর্যাবর্তে। কিন্তু এরা আমাদেরকে দেখতে পারতো না। পূর্ব ভারতের সাথে একটা বিশেষ শত্রুতা তৎকালীন ভারতবর্ষের ছিলই, মানে পূর্ব ভারতকে সম্পূর্ণই আলাদা মনে করা হতো ভারতের থেকে, কেউই আমাদেরকে আপন মনে করতো না সেভাবে। যাই হোক, এবারে আমরা যখন আমাদের মহাকাব্যগুলো পড়ি, মহাকাব্যের থেকেও এটা বোঝা যায় যে আমরা যে কতটা অ্যাকচুয়ালি অবহেলিত। এই ধরুন না যে সুতপুত্র কর্ণ, তাকে তো রাজত্ব তো দেওয়া হয়েছিল, ঠিক আছে, বাট কোথাকার রাজত্ব? অ্যাকর্ডিং টু নর্ডিক্স, অ্যাকর্ডিং টু দ্য ব্রাহ্মণস, তৎকালীন সময়ে আজকের বঙ্গ আমাদের লেচ্ছ দেশ, মানে তৎকালীন সময়ে ব্রাহ্মণরা আমাদেরকে লেচ্ছ, অসুর, রাক্ষস, খক্ষস এইসব বলতো। তো সেই অসুর, রাক্ষস, খক্ষসদের দেশের পাশের দেশ অঙ্গকে দেওয়া হলো। এটা কিন্তু পূর্ব ভারতের জন্য যথেষ্ট অপমানজনক। মানে এই কারণে নয় যে কর্ণ এসে আমাদের উপর রাজত্ব করে গেছে সেই জন্য অপমানজনক না, বরং অপমানজনক এই জন্যে যে তুমি কর্ণকে ছোট ভাবছো বলে তুমি ওকে এখানে পাঠাচ্ছ, সেটা আমাদের জন্য অপমানজনক, পূর্ব ভারতের মানুষের জন্য অপমানজনক, আর বাঙালির জন্য তো অপমানজনক 100%। আচ্ছা, এটা ছাড়াও যদি আমরা দেখি তাহলে মহাভারতে জরাসন্ধ বধ, মহাভারতে পণ্ড্রবর্ধনের পণ্ড্রাক শ্রীকৃষ্ণের বধ ইত্যাদি, এই বধগুলো শ্রীকৃষ্ণের হাতেই কিন্তু হয়েছে। কিন্তু এবারে শ্রীকৃষ্ণের হাতে বধ হওয়াতে এদেরকে বীর বলা হয়েছে, নো ডাউট এদেরকে বীর বলা হয়েছে, জরাসন্ধকে বীর বলা হয়েছে, তারপর পণ্ড্রাক শ্রীকৃষ্ণকেও বীর বলা হয়েছে। কিন্তু এদেরকে রাক্ষস, খক্ষস বলে গালিগালাজ করতেও কিন্তু এই নর্ডিক্সরা ছাড়েনি, এটা কিন্তু বাস্তব। আর এটাও তো সত্য যে তুমি শ্রীকৃষ্ণের সামনে কোনো বাচ্চাকে দাঁড়া করাতে পারো না, কোনো শ্রীকৃষ্ণের সামনে তুমি তেজহীন মানুষকে দাঁড়া করাতে পারবে না। শ্রীকৃষ্ণ নিজেই একটা এমন মহান ব্যক্তিত্ব আপনারা নিজেরাই তৈরি করেছেন, মানে যদি সত্যি যদি মানে কেউ লিখে থাকে তাহলে পরে আপনি আপনার কল্পনা শক্তির মাধ্যমে এতটা একটা পৌরষ, একটা মানে বীর্যবান পুরুষের আপনি কল্পনা করেছেন, স্বাভাবিকভাবে আপনি কোনো আজে বাজে লোককে তার সামনে দাঁড়া করাতে পারবে না। যুদ্ধে দাঁড়া করাতে হলে এমন ব্যক্তিকেই দাঁড়া করাতে হবে যে তার তেজ নিতে পারবে। তো জরাসন্ধ পারতো নিতে, আর শ্রীকৃষ্ণও অতটুকুই তেজ দেখাতো যতটুকু জরাসন্ধ নিতে পারবে, তো জরাসন্ধ নিত। পণ্ড্রাক শ্রীকৃষ্ণও তাই ছিল। এবারে অনেকে, যার কারণে কি হয়েছে না মাঝখান থেকে, যার কারণে আমরা আমাদেরই দেশের, আমাদেরই রিজনের রাজা মহারাজাদেরকে খুব বাজে নজরে দেখি। কিন্তু অ্যাকচুয়ালি কি জরাসন্ধ খুব খারাপ ছিল? অ্যাকচুয়ালি কি পণ্ড্রাক শ্রীকৃষ্ণ খুব খারাপ ছিল? এটা একটা প্রশ্ন যে অ্যাকচুয়ালি কি এরা খারাপ ছিল? অ্যান্সার ইজ নো। এটা বলা খুব কঠিন ব্যাপার যে অ্যাকচুয়ালি এরা খারাপ ছিল নাকি ভালো ছিল। কিভাবে বলবেন খারাপ ছিল নাকি ভালো ছিল? সে তো আমাদের এখনও এরকম অনেক নেতারা আছে যারা অনেক খারাপ কাজও করে, ভালো কাজও করে, আপনি কি বলবেন? তাদের তো নিউট্রাল হয়ে যায়। বাট সেগুলোতে আমি যাচ্ছি না, আমি তৎকালীন সময়ের কথাই আমি যদি মনে করি, ঠিক আছে, মহাভারত কালটা হচ্ছে একটা বলতে গেলে মডার্ন পলিটিক্স এরা, সেটা হচ্ছে মডার্ন পলিটিক্স এরা। পলিটিক্স চলে ডিপ্লোমেসির ওপরে, পলিটিক্স চলে কূটনীতির ওপরে, রিয়ালিটি হচ্ছে এটা, পলিটিক্স চলে কূটনীতির ওপরে। তো জরাসন্ধ যদি এটা চিন্তা করেও থাকে যে আমি আমার শত্রুকে বেশি বড় হতে দেব না, আমি আমার শত্রুকে আগেই মেরে দেব, এটাতে কোনো অন্যায় তো নেই। কি অন্যায় আছে? এটাতে কোনো অন্যায় নেই সত্যি কথা বলতে। কারণ তাহলে আমেরিকা কি করে এখন? আমেরিকা কি করে যখন কোনো দেশকেও দেখে যে অ্যাকচুয়ালি উন্নতি করছে, তখন কি করে আমেরিকা? আটকে দেয়। রাজনীতি, এগুলো জিওপলিটিক্যাল ব্যাপার। পলিটিক্স মানেই ডিপ্লোম্যাসি, পলিটিক্স মানেই কূটনীতি তোমাকে করতেই হবে। যদি রাজনীতি করতে হয়, কূটনীতি করতে হবে। তাহলে কোন সাহসে আমরা জরাসন্ধকে বা এই পণ্ড্রাক শ্রীকৃষ্ণকে আমরা খারাপ বলি?
খারাপ বলার অধিকার কিন্তু আমাদের অ্যাকচুয়ালি নেই, কিন্তু তারপরেও আমরা আমাদের জায়গার রাজাদেরকেই খারাপ নজরে দেখি। এটা একটা গেল। এটা থেকেও বড় যেটা প্রমাণ যে আমরা বঙ্গের মানুষেরা যে অ্যাকচুয়ালি অবহেলিত, সেটার সবচাইতে বড় প্রমাণ, মানে এই যে বৈদিক সংস্কৃতির কারণেই যে আমরা অ্যাকচুয়ালি সবচাইতে বেশি অবহেলিত ছিলাম, সেটা আরও একটা ভালো উদাহরণ যদি আমি দেই তাহলে কিছুটা এরকম হয়। এই যে ভীমপুত্র ঘটোৎকচ, ভীম এবং হিড়িম্বিপুত্র ঘটোৎকচ, যে কিনা পাণ্ডবদের সর্বজ্যেষ্ঠ ভ্রাতা, যে কিনা পাণ্ডবদের রাজ সিংহাসনের মুখ্য দাবেদার হতে পারত, তাকে বিভিন্ন রকমভাবে ছলা কলা করে রাস্তা থেকেই একদম পুরো সাফ করিয়ে দেওয়া হলো। ইভেন নট অনলি তাকে, তার মাকেও এবং তার পুত্রকেও, তার মাকে, তার পুত্রকে, সবাইকে। দ্রৌপদী আগেই বলে দিয়েছে যে অন্য কেউ আমার রাজত্বে, আমি যখন থাকবো অন্য কেউ আসতে পারবে না, অন্য কারোর বউ আসতে পারবে না। দ্রৌপদী আগেই বলে দিয়েছে ক্লিয়ার করে। ভীষ্ম অনেকদিন আগেই বলে দিয়েছে যে পূর্ব ভারতের লোকেদের সাথে বিশেষ সম্পর্ক রাখা যাবে না। বাই দ্য ওয়ে বলে রাখি, পূর্ব ভারতের লোকেদেরকে যতই মানে তৎকালীন সময়ে লোকেরা রাক্ষস কক্ষস বলতো, বাট রিয়ালিটিতে আমরা রাক্ষস কক্ষস ছিলাম না। বাট আমাদের যে মানে রিলিজিয়াস, মানে আমরাও তৎকালীন সময় আমরাও রিলিজিয়াস ছিলাম, বাট আমাদের রিলিজনটা তখন একটু ভিন্ন ধরনের ছিল। সনাতনই ছিল, বাট একটু ভিন্ন ছিল, এখনকার মতো এরকম স্ক্রিপচারাইজ ছিল না। তো যার জন্য না তারা আমাদের এরকম অনেক জিনিসই ছিল, লাইক বলি, তারপর এই যে মাংস খাওয়ার ব্যাপারটা ইত্যাদি, এই জিনিসগুলোর কারণে এরা আমাদেরকে রাক্ষস কক্ষস বলতো। অথচ এরা নিজেরাও খেয়েছে এক সময়, বাট কোনো কারণবশত হয়তো খাওয়া বন্ধ করেছে সব। এবার যাই হোক, আমাদেরকে সেটার জন্য রাক্ষস কক্ষস এগুলো শুনতে হয়েছে। রিয়ালিটিতে আমরা রাক্ষস কক্ষস নই। বাই দ্য ওয়ে বলে রাখি, হিড়িম্বার জন্ম বা হিড়িম্বার বাসস্থান কিন্তু কামাখ্যা জঙ্গলে। তো এটাও কিন্তু পূর্ব ভারতেই পড়ে, এটা বলে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো যার জন্যে এদেরকে অ্যাকসেপ্টই করা হলো না রীতিমতো, পূর্ব ভারতে এদের জন্ম বলে। অথচ এদের জন্ম যদি হিড়িম্বার জন্ম পূর্ব ভারতে হওয়ার বদলে আর্যাবর্তের অন্য কোনো স্থানে হতো, ভারতবর্ষের অন্য কোনো স্থানে হতো, তাহলে পরে কিন্তু তাকে এত অবহেলা, এত বঞ্চনা, এত কিছু তাকে ফেস করতে হতো না। সে ইজিলি রানী হতে পারতো, ভীমের সাথে থাকতে পারতো, ঠিক আছে, বাচ্চাকে লালন পালন করতে পারতো এবং বাচ্চাও রাজত্ব পেত। কিন্তু যেহেতু জন্মটা হয়ে গেছে পূর্ব ভারতে, এটাই দাঁড়িয়ে গেছে তাদের কাল। যাই হোক, তো এবার বলি মেন কথাটা। নর্ডিক্স মানে তথাকথিত আর্য বা ব্রাহ্মণ, এরা একটু ভণ্ডও বটে। এরা ভণ্ড বিভিন্ন কারণ, বিভিন্ন রিজনস আছে। মানে এমন নয় যে সবাই ভণ্ড, এমন নয় যে সব জিনিসটাই এরা ভণ্ডামি করেই লিখে দিয়েছে, তা নয়। বাট কিছু জিনিস তো রয়েছে যেগুলো এরা খুব ভণ্ডামির সাথে করেছে, বা এরা না করলেও এদের পরবর্তী প্রজন্মরা করেছে। মূলত যদি কেউ শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা পড়েন, তাহলে শ্রীমদ্ ভাগবত গীতাতে আপনারা দেখতে পারবেন যে শ্রীমদ্ ভাগবত গীতাতে অর্জুনকে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বর্ণ সম্পর্কে জ্ঞান দিচ্ছেন যে বর্ণ কী। সেখানে অর্জুনকে স্পষ্টভাবে শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, আমি কাউকেই কোনো হীন মনোভাবনা বা কাউকেই কোনো মনোবিদ্বেষ নিয়ে বানাইনি। আমি মানুষ হিসাবে সবাইকে সমান মানিয়েছি এবং সবাই আমার কাছে প্রিয়। ইভেন যে দুর্যোধন, সেও আমার কাছে প্রিয়। তুমিও প্রিয়, দুর্যোধনও প্রিয়, এমন কেউই নেই যে আমার কাছে অপ্রিয়। বাট মানুষ তার নিজস্ব কর্মের মাধ্যমে বর্ণ বিচার করে, বর্ণ পায়। আমি কাউকে বর্ণ দানই করিনি, আমি জন্ম দিয়েছি, কিন্তু আমি বর্ণ দিয়েছি কর্মের বেসিসে, জন্মের বেসিসে না। ব্রাহ্মণ কে হতে পারে অ্যাকচুয়ালি? হু ইজ ব্রাহ্মণ? ব্রাহ্মণ সেই হয় যার মধ্যে কসমিক নলেজ থাকে, যার মধ্যে জ্ঞানের খিদে থাকে, সে হয় অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, রাইট? ক্ষত্রিয় কে হয়? যে যুদ্ধ করতে জানে সমাজের সাথে, সমাজের মিথ্যের সাথে যে যুদ্ধ করতে জানে, সে হচ্ছে ক্ষত্রিয়। যে বৈশ্য, সে বৈশ্য, আশা করি জানেন বৈশ্য মানে কি, বিজনেস যে করে। যে চাকরি বাকরি করছে সে শূদ্র, তার মানেটা কি? তার মানে ব্রাহ্মণ চাকরি করে না, ব্রাহ্মণ বিজনেস করে না, ব্রাহ্মণেরা কি কোনোদিনও ইয়েতে কি বলে আর্মিতে যায় না। তার মানেটা কি? তার মানে যে একজন ব্যক্তির মধ্যে চারটে বর্ণই রয়েছে, এবার আমরা সেটাকে অ্যাক্টিভেট করি আমাদের কর্ম অনুসারে। অথচ যেটা এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে অর্জুনকে বলছে, অথচ এরা কি করেছে, এরা এটা জানা সত্ত্বেও
সমাজের মধ্যে নিজের দাপট বজায় রাখার জন্যে এরা নিজেকে ব্রাহ্মণ বলে একদম আলাদাই একটা লেভেলে নিয়ে চলে গেছে, যে ভাই ব্রাহ্মণ মানে বিশাল বড় ব্যাপার, আমাদের নাক উঁচু, আমাদের কাঁধ উঁচু, অথচ এরা কিছুই না, অথচ এরা কিছুই না। ঠিক আছে, না এদের মধ্যে কোনো কসমিক নলেজ আছে, না এদের মধ্যে ব্রাহ্মণ্য সুলভ কোনো আচরণ আছে, কিচ্ছু নেই। কোনো একটা বর্ণকে পেতে গেলে সেই সুলভ আচরণ, সেই সুলভ জ্ঞান, এগুলো প্রয়োজন হয়। কিছুই যখন নেই, তাহলে তুমি ব্রাহ্মণ কিসের ব্রাহ্মণ, কিসের ক্ষত্রিয়, কিসের বৈশ্য আর কিসের শূদ্র? পার্সোনালি যদি আমি আমার কথা বলি, আমি বাড়ির থেকে যতটা জানতে পেরেছি যে আমি ক্ষত্রিয়, আমাদের ফ্যামিলি ক্ষত্রিয়, কিন্তু আমি এখনও জানি না যে আমাদের ফ্যামিলি থেকে কোনো পার্সন কোনো যুদ্ধ বা কোনো কিছুর সাথে তারা কানেক্টেড, তারা কোনো ওয়েলফেয়ারের সাথে কানেক্টেড, তারা কোনো সামাজিক কোনো বিষয়ের সাথে কানেক্টেড, কোনো কিছুর সাথেই তারা কানেক্টেড নয়, কোনো কিছুর সাথেই তারা সংঘর্ষ করেনি বা করছে না, এবং এটাতে কোনো অন্যায় নেই। তার মানে কি? তার মানে তো আমার কোনো জাত বর্ণ কিছুই নেই। আর তার থেকেও বড় কথা, আমি তো স্টুডেন্ট, আমি তো না কাজকর্ম করি, নাই আমি কোনো কিছু করি, অন্য কিছু করি, কিছুই করি না। আমি জাস্ট আমার অ্যাকাডেমিক্সের আমার যতটুকু পড়াশোনা আমি ততটুকু করি। তার মানে তো আমার কোনো বর্ণ নেই। তাহলে আপনি আমাকে বিচার করবেন কিভাবে? যে কোনো ব্রাহ্মণ, তাহলে কোনো ব্রাহ্মণ লোক তাহলে আমার বিচার করবে কিভাবে যে আমি তার থেকে উঁচু না নিচু? এটা হচ্ছে লজিক, এগুলো হচ্ছে লজিক। এই লজিকগুলো যখন মানুষ শোনে, তখন যারা মিথ্যেতে যাদের লাভ হয়, তারা মিথ্যেটাকে মেনেই থাকতে চায়। আর যারা সত্য শুনতে চায়, হাজার দুঃখ হোক, কষ্ট হোক, যাই হোক না কেন, তারা সত্যটাকে নিয়েই বাঁচতে চায়, এরা লাইফে উন্নতি করে। কারণ দেখুন, মানে এটা অ্যাকচুয়ালি শুধু ব্রাহ্মণদের, বর্তমানকালে শুধু ব্রাহ্মণদের দোষ নয়। ব্রাহ্মণরা না হয় ওই সময় নর্ডিক্সরা না হয় এইসব করেছে, মানছি, বাট আজকের দিনের মানুষরা যদি আমরা দাঁড়িয়ে দেখি, আমরাও ভালো নই। মানে যারা ব্রাহ্মণ, তারা নিজেকে ব্রাহ্মণ বলে উঁচু মনে করছে, আর সামনের যে ব্যক্তি, সে নিজেকে ছোট মনে করছে। লিটারালি সে নিজেকে ছোট মনে করছে। কেন সে নিজেকে কেন ছোট মনে করবে? কিসের বেসিসে ছোট মনে করছে সে নিজেকে? আমার বক্তব্য হচ্ছে এটা জন্মের বেসিসে, যেই জিনিসে কারোর হাতেই নেই সেই জিনিসের বেসিসে? কখনো না, এটা হতেই পারে না। আর হ্যাঁ, সেটা আলাদা কথা যে এই দুটো ব্যক্তিই কিছু করতে পারবে না লাইফে। যেই ব্যক্তি নিজের বর্ণ নিয়ে অহংকার করে, যেই ব্যক্তি এটা বলে সে জন্মভিত্তিতে সে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র, সে তো কিছু করতে পারবেই না, শিওর থাকুন। আর যেই ব্যক্তি এটা মেনে নিয়েছে, সেও কিছু করতে পারবে না। যে নিজেকে অলরেডি ছোট ভাবা শুরু করে দিয়েছে, সেও লাইফে কিছু করতে পারবে না, কারণ সে অলরেডি নিজেকে ছোট মনে করে নিয়েছে। তো তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি বর্ণবাদ বিষয়টা কিছু ক্ষেত্রে ঠিক, কিছু ক্ষেত্রে ভুলও, কিন্তু ম্যাক্সিমামটাই ভুল দিকে এগিয়েছে, সঠিক দিকে আগাতে পারেনি। যদি আমি ধার্মিক স্তরেও চিন্তা করি, ধর্মের মধ্যেও কোথাও বর্ণের এই রূপ ব্যাপার লেখা নেই। অনেক লোকে আছে রীতিমতো, তারা যাদের সাথে, অনেক ব্রাহ্মণ আছে যারা রীতিমতো মানে যাদের সাথে মেশে তাদেরও ব্রাহ্মণ চাই। মানে মেশা থেকে শুরু করে, বন্ধু থেকে শুরু করে, ভাবুন বন্ধুত্বের মতো একটা সম্পর্ক, সেখানেও তারা এই জাতপাত খোঁজে। ঠিক আছে, বন্ধুত্বের মধ্যে তারা জাত খোঁজে, ব্রাহ্মণ খোঁজে, প্রেম করার বেলায় তারা ব্রাহ্মণ খোঁজে, সব কিছুর বেলায় তারা ব্রাহ্মণ। ইভেন রান্নার মাসি থেকে শুরু করে সবাই তাদের লাইফে সবাইকে তাদের ব্রাহ্মণই চাই। তো কেন? কিসের জন্য? কোনো তো কারণ নেই, এটার কোনো কারণই নেই, জাস্ট নিজের দাপটটা বজায় রাখা। অনেক ব্রাহ্মণই আমি শুনেছি বলে যে তাদের নাক খুব উঁচু। এবার এখানে একটা খুব ভালো সুন্দর একটা টার্নিং পয়েন্ট যারা নিজেকে ব্রাহ্মণ মনে করে তাদের জন্য। বাংলায় বসবাস করে যদি আপনি নিজেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র কিংবা মুসলিম বা কোনো কিছুতে আপনি ভাগ করেন, তাহলে আপনি মেনে নিন এটা, যে আপনি একটা অকর্মণ্য বাঙালি বা অকর্মণ্য পূর্ব ভারতীয়। কেন বলুন তো? কারণ আপনি আপনার হিস্ট্রি বা আপনি আপনার রুট সম্পর্কেই জানেন না। অর্থাৎ আমাদের রুটটা অ্যাকচুয়ালি কীরকম, আমরা কি পার্টিকুলার কোনো একটা জাতি বা একটা কোনো জায়গা থেকে এসে বসবাস করা শুরু করেছি? কখনো না। আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, যেখানে একে অপরের সাথে মানুষ প্রজনন করেছে, যেখানে একে অপরের সাথে প্রজনন করে বিভিন্ন বাচ্চার জন্ম হয়েছে। তো এক বডি থেকে আরেক বডিতে ব্লাড খুব ইজিলি ট্রান্সফার হয়ে গেছে। হতে পারে আপনার যদি ব্লাড টেস্ট হয়, হতে পারে 1% আপনার মধ্যে তুর্কি ব্লাড পাওয়া গেল, হতে পারে আপনার মধ্যে মঙ্গলবার ব্লাড পাওয়া গেল, 1% হলেও পাওয়া যেতে পারে।
ইভেন নট অনলি দ্যাট, বাংলায় বসবাস করে যারা নিজেকে ব্রাহ্মণ বলে নর্ডিকভাবে, তারা তো রিয়ালিটিতে নর্ডিক নাই, কারণ নর্ডিকরা এদিকে কোনোদিনও আসতেই চায়নি। সত্যি কথা বলতে পূর্ব ভারতের দিকে নর্ডিক্সটা জীবনে কোনোদিনও আসতে চায়নি, আর যদি এসেওছে বা সেটা খুব কম, যার জন্য তাদের এক্সিস্টেন্স দীর্ঘদিন থাকেনি। তো মূলত এই আদি অস্ট্রাল বা অস্ট্রালরাই বাঙালির ব্রাহ্মণ। এবার এদের মধ্যে কিছু ভণ্ড লোকজন আছে যারা নিজেকে ব্রাহ্মণ বলে অ্যাকচুয়ালি সম্বোধন করে, বাট তারা ব্রাহ্মণ নয়। কারণ আমারও যদি ব্লাড টেস্ট করা হয় আর একটা কোনো ব্রাহ্মণ্যবাদী লোক, মানে যার জন্ম ব্রাহ্মণ ফ্যামিলিতে হয়েছে, ব্রাহ্মণ কুলে হয়েছে, তারও যদি ব্লাড টেস্ট করা যায়, চান্সেস আছে দুজনের ব্লাড থেকেই 1% হলেও অস্ট্রাল বা আদি অস্ট্রালদের ব্লাড পাওয়া যাবে। অথচ এই আদি অস্ট্রাল বা অস্ট্রালদেরই কিন্তু নর্ডিক্সরা লেচ্ছ বলতো, খারাপ বলতো, রাক্ষস পক্ষস বলতো, তাই না? তো প্রবলেম এই দিকগুলো, এই বর্ণবাদের মূল প্রবলেম এই জিনিসগুলো, ভণ্ডামি। আমার ধর্মের সাথে কোনো শত্রুতা নেই, আমি নিজেও খুব ধার্মিক পার্সন, কিন্তু আমি এই সমস্ত ভণ্ডামির থেকে দূরে, যেমন মাংস খাবেন না, এই করবেন না, ওই করবেন না। আরে ভাই, খাদ্য তালিকা বলে একটা জিনিস হয়, ফুড চেন বলে একটা জিনিস হয়। মানুষ তার জন্ম থেকে শুরু করে যেইভাবে চলেছে সে সেটাকে হঠাৎ করে চেঞ্জ করে ফেলতে পারবে না। আমরা যদি এখন চাইও যে আমরা ভেজিটেরিয়ান হয়ে যাব, এবং ভেজিটেরিয়ান হলেও যদি আমরা হওয়ার চেষ্টাও করি, ঠিক আছে, আমাদের ইন্টেস্টাইন এত সহজে লম্বা হবে না, এটা এত সহজ নয়। মাংস খেয়েও আমাদের ব্রেন এত তাড়াতাড়ি বাড়েনি, টাইম লেগেছে। হ্যাঁ, হয়তো সেটা ফাস্ট হয়েছে, বাট টাইম তখনও লেগেছে। ফাস্ট হয়েছে ঠিকই, বাট টাইম লেগেছে, এভলিউশনে যথেষ্ট টাইম লেগেছে। কয়েক লক্ষ বছর ব্যাপার, এটা কয়েক লক্ষ বছরের ব্যাপার, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত ভণ্ডামি, এই ব্রাহ্মণ্যবাদ বা এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মূলত ভণ্ডামি। এবারে আসছি সনাতন ধর্ম। যে তাহলে আমাদের এখানে ধর্ম কি? আমাদের এখানে কি স্টার্টিং থেকেই কোনো ধর্ম আছে? আগে না। সত্যি কথা বলতে, অ্যাকর্ডিং টু মাই রিসার্চ, আমরা সনাতন ধর্মকে যতই সনাতন বা যতই আদি বলি না কেন, অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা বাস্তব যে সনাতন ধর্ম সত্যিই খুব আদিম ধর্ম, খুবই পুরনো ধর্ম। কিন্তু এই ধর্মের রূপরেখাটা কি? মূলত এই ধর্মের কোনো সেরকম রূপরেখা নেই, কোনো ধরা বাঁধা নিয়ম নেই, কোনো ব্যাপার নেই। তৎকালীন সময় কি মানুষ পুজো করতো না? তাহলে করতো, বাট পুজোগুলো অন্য ধরনের হতো। পুজোগুলো হতো কীরকম? জঙ্গলকে পুজো, বনকে পুজো, মাটিকে পুজো। মূলত মানুষ যার উপরে ভিত্তি করে বসবাস করতো তাকে পুজো করতো, সমর্পণটা তার প্রতি রাখত। কারণ তখন আমাদের ধর্মের কোনো বিশেষ স্ক্রিপচারাইজেশন হয়নি, এবং এটা ব্রাহ্মণদের আসার পরেও এই স্ক্রিপচারাইজেশন অনেক দিন পরে হয়েছে। এই নর্ডিক্স, এই আর্যরা, তথাকথিত আর্য বাংলায় আসার পরেও বা ইন্ডিয়াতে আসার পরেও এই যে স্ক্রিপচারাইজেশন, একটা ধর্মের কিন্তু স্ক্রিপচারাইজেশন খুব ইম্পর্টেন্ট। বলা হয় যে সনাতন ধর্ম নাকি শ্রুতি বেস, মানে এটা নাকি শুনে শুনে করা হতো, বাট এটা কিন্তু ভুল। মানে শুনে শুনে মুখস্থ করা হতো বা শুনে শুনে কারোর মাথায় ঢোকানো হতো, এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে আপনি নিজেই চিন্তা করে দেখুন। যদি আমি আপনাকে আজকে একটা কথা বলি, আর আমি যদি আপনাকে বলি এই কথাটা অমুক একজনকে বলতে, গ্যারেন্টি একদম মানে 90% গ্যারেন্টি আছে যে আপনি আপনার তরফ থেকে কোনো না কোনোভাবে একটু রসকস লাগাবেনই। হয় আপনি আপনার ফেসিয়াল এক্সপ্রেশন ওর সামনে একটু অন্য ধরনের রাখবেন, যেরকম আমি আপনার সামনে ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে যখন হয়তো কথাটা বলেছি, সেম ফেসিয়াল এক্সপ্রেশন হয়তো আপনি সেই ব্যক্তিটার সামনে দেবেন না, নাম্বার 1। নাম্বার 2, কথার মধ্যে একটু চেঞ্জেস চলে আসবে। এইভাবে যখন দীর্ঘদিন ধরে যখন মানে আপনার থেকে আরেকজনের উপর পাশে মানে আমার কথাটা যাবে, আর তার কাছ থেকে যখন আরেকজনের কাছে যাবে, এইভাবে যখন রোটেট করতে শুরু করবে না, তখন কথাটা যা আমি বলেছি, যদি আমি বলে থাকি ছ, তাহলে সেটা হয়ে যাবে ক। ব্যাপারটা হলো এরকম। তো তার মানে কিন্তু আলটিমেটলি শ্রুতি ব্যাপারটা অ্যাকচুয়ালি ঠিক নয়। তো তাহলে আমাদের স্ক্রিপচারাইজেশন এরকম কেন হয়েছে, যে এত লেট কেন আমাদের স্ক্রিপচারাইজেশন? বিকজ আমরা নিজেরাও জানতাম না। নো ডাউট আমাদের ধর্ম খুব মডার্ন, অন্যান্য যে কোনো ধর্মের তুলনায় আমরা যদি আমাদের মহাকাব্যগুলোকেও পড়ি, যেখানে এত সুন্দর ফিলোসফি দেখানো হয়েছে, যেখানে এত সুন্দরভাবে পলিটিক্সকে দেখানো হয়েছে, মানে আমি তো বলবো ডিপ্লোম্যাটদের জন্য মহাভারত রামায়ণ একটা আলাদাই জিনিস। মানে যারা কূটনীতিবিদ তাদের তো উচিত মহাভারত রামায়ণের উপরে রিসার্চ করা, ঠিক আছে? শকুনি কীভাবে প্রিপ্ল্যান করে যে যুদ্ধ করিয়েই কুরু বংশকে শেষ করব, আর সেই প্ল্যান এত বছর ধরে এক্সিকিউট করতে পেরেছে, তাহলে ভাবতে পারছেন যে সে কত বড় কূটনীতিবিদ। আবার শ্রীকৃষ্ণ যে
এটা বুঝতে পারছে শকুনির অ্যাকচুয়াল চালটা কি, শকুনির অ্যাকচুয়াল চাল কি সে বুঝতে পারছে, কিন্তু সে আবার মানব কল্যাণও চাচ্ছে, যার জন্য সে যুদ্ধটা হতে দিয়েছে। শ্রীকৃষ্ণও কিন্তু যথেষ্ট দায়ী যুদ্ধ অবধি জিনিসটাকে পৌঁছে দেওয়ার জন্য, আর যুদ্ধটা ইম্পর্টেন্ট ছিল, সেই জন্যই যুদ্ধ হয়েছে। যুদ্ধটা আটকে দিলে কি হতো? যুদ্ধ আটকে দিলে কিছুই হতো না। যারা ধরুন মহাভারতের যুদ্ধের পর যারা স্বর্গবাস পেয়েছে তারা স্বর্গবাস পেত না, কারোরই লাভ হতো না। ধর্মযুদ্ধের নামই যেহেতু দেওয়া হয়েছে ধর্মযুদ্ধ, তো যুদ্ধ করে শেষমেশ তুমি ধর্মের ঘরেই ফিরবে। মানে ধর্মের ঘরে বলতে কি, তোমার রিয়ালাইজেশনের ঘরে, যে তুমি ভুল ছিলে বা তুমি ঠিক ছিলে, যাই ছিলে ইটস ওকে, এখন আর হয়ে গেছে, কোনো রিগ্রেটের ব্যাপার নেই, এরকম হচ্ছে একটা ব্যাপার। এটা হচ্ছে মূল বক্তব্য, ঠিক আছে? তো আমাদের এরকম কেন যে মানে এত লেট স্ক্রিপচারাইজেশন কিসের জন্য? কারণ আমরা নিজেরাও রূপরেখা জানতাম না ঠিক করে, ঠিক আছে? তৎকালীন সময়ে নট অনলি অঙ্গভঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র, সাম্য সমস্ত জায়গাতেই এই শক্তির পুজো, মূলত এই প্রাকৃতিক শক্তি বা দেবী শক্তির পুজো হতো। বাংলায় তো হতোই দেবী শক্তির পুজো আগাগোড়াই, ঠিক আছে? আমাদের এখানে আমাদের বাঙালিদের সাথে অন্যান্য লোকেদের ধার্মিক যে ব্যাপারগুলো সেগুলো একটু ভিন্ন ভিন্ন ধরনেরও রয়েছে। যেরকম আমরা শিবলিঙ্গ পুজো করি, আমরা বাঙালিরা শিবলিঙ্গের পুজো করে, বাইরের দিকে শিবলিঙ্গের থেকে বেশি মূর্তি পূজন হয়। কিন্তু এখনকার দিনে ভগবান শিব আর শিবলিঙ্গ একে একাচার হয়ে গেল রিয়েল লাইফে, কিন্তু তৎকালীন সময়ে শিবলিঙ্গ ইজ ইকুয়ালস টু মহাদেব, কখনো না। শিবলিঙ্গ একদম সিম্পলি যোনি পূজন, এক কথায় ফার্টিলিটি কাল্ট। এটা একটা ফার্টিলিটি কাল্ট যেখানে যোনির পূজন হয়, একদম পরিষ্কার কথা। কিন্তু তৎকালীন সময়ের যারা মানে এই বৈদিক বা এই ব্রাহ্মণ যারা মূলত, তারা এই জিনিসটাকে মেনে নিতে পারেনি কখনো। কিন্তু ওই যে সময়ের কালক্রমে তোমাকে শেষমেশ মানতেই হয়, তো তখন গিয়ে সে মেনেছে। সে কিন্তু তখনও সেটাকে যোনি হিসাবে তারা মানেনি, তারা সেটাকে মেনেছে অ্যাজ আ কনসিয়াসনেস। শিবলিঙ্গকে তারা ভাবে কনসিয়াসনেস, বাট অ্যাকচুয়ালি আমরা সেটাকে কনসিয়াসনেসের রূপে কখনোই পুজো করিনি, আমরা সেটাকে ফার্টিলিটি কাল্ট বা আমরা যোনি পূজনই করতাম। আর এবং এই যোনি পূজনের উদাহরণ শুধু শিবলিঙ্গ কেন, মা কামাখ্যা মন্দিরেও তো যোনির পূজন হয়। তো এটা খুব নর্মাল ব্যাপার আমাদের কাছে। আর এই সব রিজনসের এগুলোও কিন্তু রিজন যে আমরা অলওয়েজ এরকম অবহেলিত হয়েছি, সেটা আলাদা কথা, শেষমেশ এটা মেনেছে, বাট অবহেলিত আমরা হয়েইছি। আরও আসছি, যদি সত্যি সত্যি সনাতন ধর্ম এতই পুরাতন বা এতই স্ক্রিপচারাইজড ওয়েতে যদি থাকতো, তাহলে পরে পূর্ব ভারতে এত মহান মহান রাজার জন্ম হয়েছে। যদি একটু ভালো করে আপনি হিস্ট্রি ঘেঁটে দেখেন, পূর্ব ভারতে এত মহান মহান রাজার জন্ম হলো, চক্রবর্তী সম্রাট অশোক, বিম্বিসার, এদের মতো প্রতাপশালী রাজা, এরা জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়ে গেল। কেন চলে গেল জৈন ধর্মে আর বৌদ্ধ ধর্মে? আমাদের ধর্মই তো এত কিছু শেখায়, কিসের জন্য জৈন ধর্ম আর কিসের জন্য বৌদ্ধ ধর্ম ভাই? কারণ আমাদের ধর্মের কোনো স্ক্রিপচারাইজেশন ছিলই না, আমরা জানতামই না কি হয়। হ্যাঁ, আমরা সূর্য পুজো করতাম, আমরা অনেক কিছুই করতাম, ঠিক আছে, বাট আমাদের এই জ্ঞানগুলো আমাদের ছিলই না। নো ডাউট যারা এই স্ক্রিপচারাইজেশন করেছে তারা অনেক চালাক মহান ব্যক্তি, বলে লাভ নেই, কারণ এত হাই ক্লাস থট, এত উচ্চ কোটির চিন্তাভাবনা করা ইজ নট আ বাচ্চাদের খেলা। সত্যি কথা বলতে এই বাচ্চোকা খেল নেই, ঠিক আছে? একদম লেজেন্ড টাইপের লোকজন যারা লিখেছে এটা, বা আর যদি রিয়েল লাইফে হয়ে থাকে তো তাহলে তো সোনায় সোহাগা ব্যাপার, ঠিক আছে? বাট যদি লিখে থাকে তাহলে তো বুঝেই নিন তাহলে তারা কারা। বাট যাই হোক, ভালো খারাপ নিয়েই সমস্ত কিছু চলে। আমি তো আগেই বলে দিলাম যে আমি ধর্মের বিরুদ্ধ নই, আমি বিরুদ্ধ হলাম এই সমস্ত ভণ্ডামির। আমাদের ভারতবর্ষে বঙ্গে মূলত প্রথম যে ধর্মের যে আগমন ঘটে সেটা হচ্ছে জৈন ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, ধীরে ধীরে মুসলিম, এই সমস্ত ধর্মগুলো আসতে শুরু করে। এবার সনাতন ধর্ম যদি সত্যি এত ওয়াইড আর এতই প্রসারিতই থাকে, তাহলে পরে সে নতুন ধর্মের জন্ম দিল কী করে, নতুন ধর্ম আসলোই বা কী করে? তার মানে সব জায়গায় সনাতন ধর্ম ছিল না, আর যদি থেকেও থাকে খুব মাইল্ড ওয়েতে, মানে এই যে এরকমই যে নর্মালি মানে
কোনো বস্তুর পূজন, লাইক প্রকৃতিকে পুজো করা, গাছকে পুজো করা, এই জিনিসগুলোকে পুজো করার প্রচলন ছিল। পুরো ভারতবর্ষেই ছিল, পুরো টোটাল আর্যাবর্তে ছিল, পৃথিবীতে তখন অনেক জায়গাতেই করা হতো, নট অনলি ইন্ডিয়া, সব জায়গাতেই হতো। তো এই হচ্ছে বক্তব্য। এবার আরও এখানে এটা নিয়ে আরও একটা উদাহরণও আছে। শ্রীমদ্ ভাগবতম পড়ার সময় শ্রীকৃষ্ণের একটা খুব ভালো কাণ্ড বা ভালো একটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে কাহিনী চোখে পড়ে, সেটা হচ্ছে ইন্দ্রদেবের সাথে যুদ্ধ। ইন্দ্রদেবের সাথে কীরকম যুদ্ধ? তৎকালীন সময়ে ভগবান ইন্দ্রের পুজো হতো শ্রীকৃষ্ণ যেখানে থাকতেন সেখানে ইন্দ্রের পুজো হতো। এবার ইন্দ্রের পুজোতে একদম ভোরে ভোরে ঘি, মাখন বা ইত্যাদি এই সমস্ত কিছু আহুতি দেওয়া হতো। কিন্তু শ্রীকৃষ্ণের বক্তব্য ছিল যে আমাদের জীবন কি সত্যি সত্যি ইন্দ্রদেবের জন্যই চলে? ইন্দ্রদেবের তো কাজই বর্ষা করানো, ওনার তো কাজটাই বর্ষা করানো, তো সেটার জন্য তো ওনাকে পুজো করা যেতে পারে না। ওনার কাজের জন্য তো, যেটা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের জন্য ওনাকে তো পুজো করা যেতে পারে না। দায়িত্ব যেমন দেওয়া হয়েছে, তোমাকে তো সুখ সুবিধাও দেওয়া হয়েছে সেই পরিমাণ, তো তোমাকে কিন্তু সেটার জন্য আলাদা করে পুজো করার কথা নয়। সেটা ভেবেই কিন্তু পুরো ইন্দ্র পুজো বন্ধ হলো। ইন্দ্র পুজো বন্ধ হয়ে প্রকৃতির পুজো শুরু হলো, গোবর্ধনের পুজো শুরু হলো। তার মানে এখান থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি প্রকৃতি পুজোর যে ব্যাপারটা, এটা আদিমকাল থেকে চলছে, এবং এটাই হয়তো তৎকালীন সময় সনাতন ধর্মের একটা প্রথম পার্ট হয়তো মেবি পুজোর ক্ষেত্রে হয়তো ছিল। তো এবার যে এতগুলো বক্তব্য, এতগুলো জিনিস আমরা আলোচনা করলাম, এবার কনক্লুশনগুলোতে আসি। কনক্লুশন কি? প্রথম কনক্লুশন মাংস খাওয়ার কনক্লুশন। সত্যি কথা বলতে মাংস খেলে কোনো পাপ লাগবে না আপনার, যদি আপনার জন্ম পূর্ব ভারতে, নট অনলি পূর্ব ভারত, আপনার যদি জন্ম অ্যাজ আ হিউম্যান হয়ে থাকে, মানুষ হিসাবে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার এইসব জিনিসে অ্যাটলিস্ট পাপ লাগার কথা না। মাংস খাওয়ার জন্য আপনার পাপ লাগার কথা না। রিজন কি? প্রথম কথা, মাংস মানুষ একদম জবের থেকে জন্মেছে তবের থেকে খাচ্ছে, এক কথায় বলতে গেলে টেকনিক্যালি। কীভাবে পাপ লাগে? পাপ লাগবেই না। আবার অনেক মহান ব্যক্তি আছে যারা বলবে তখন তো ভাই মানুষ শুধু পেটের জ্বালায় ভুগতো, পেটের জ্বালায় শুধু নিজের ডিসিশান নিত। মানুষ এখনও তাই করে, মানুষ এখনও পেটের জ্বালাতেই ডিসিশান নেয়। 2 দিন থাকুন না খেয়ে, 3 দিনের বেলায় গিয়ে বুঝতে পারবেন যে আমি কী বলছি কথাটা। তখন আপনার ধর্ম কাজে লাগে নাকি আপনার খাওয়া কাজে লাগে আমিও দেখব। ঠিক আছে, ধর্ম মানাটা তো অন্যায় নয়। ধর্ম যে ব্যক্তি মানে, ভালো ওয়েতে যদি মানতে পারো তাহলে তো খুবই ভালো। ধর্মের মূল উদ্দেশ্য কী? সদ্ভাবনা দেওয়া। ধর্মের মূল উদ্দেশ্য কী? সদ্ভাবনা দেওয়া। তো সদ্ভাবনা, আপনি মানে মাংস খাওয়ার সাথে আপনার অসৎ হয়ে যাওয়ার কিছু নেই, সত্যি কথা বলতে। কারণ এটা এক্সিস্টেন্সিয়াল একটা ব্যাপার, এটা একটা এক্সিস্টেন্সের ব্যাপার আমাদের। ঠিক আছে, আমরা যদি না খাই এমনিও এই প্রাণীগুলো যাবে। যদি আমরা সাপোজ এদেরকে যদি না খাই, কারণ যারা বলে না যে এই প্রাণীগুলোকে এইভাবে মেরে খাওয়া হয়, এইভাবে মারে, হেন করে তেন করে, এদের জন্য খুব মায়া হয়, দয়া হয়। ও তাই? খুব মায়া দয়া না? তাহলে একটু লজিকও শুনে রাখুন। লজিক হচ্ছে যে মানুষ যেই প্রাণীগুলোকে খায়, সেই প্রাণীগুলো মানুষ নিজে প্রডিউস করে। লাইক মুরগি, লাইক ব্রয়লার মুরগি, পাঠা, ছাগল, ভেড়া, মহিষ, যা যা খাওয়া হয়, ইভেন কুকুর পর্যন্ত। চায়নাতে তো কুকুরও খাওয়া হয়, কুকুরও চাষ হয়। তো যেই প্রাণীগুলোকে আমরা নিজেরাই কনজিউম করি, সেই প্রাণীগুলোকে আমরা নিজেরাই বানাই, ল্যাবে তৈরি করা। ঠিক আছে, আমরা যদি এদেরকে না খাই তাহলে কি হবে? অনেকে বলবে এটা অনেক বেড়ে যাবে, অনেকে বলবে অনেক কিছু হবে। আমার মতে এরা কোনোদিনই বাড়বে না, এরা কমে যাবে। এরা কমে গিয়ে এক্সটিংক্ট হয়ে যাবে। কেন? রিজন হচ্ছে প্রকৃতির একটা নিয়ম আছে, পরম্পরায় যা চলে আসছে সেটাকে হঠাৎ করে ছেড়খানি করলে পরে সেটার সাথে তোমার প্রবলেম হবেই হবে। কেন বলছি? মানুষ যখন এই প্রাণীগুলোকে তৈরি করেছে, এদেরকে তো খাওয়ার জন্য তৈরি করেছে। সাপোজ দুটো দেশ এক্স আর ওয়াই এক্স চিন্তা করলো যে আজকে থেকে আর পশু প্রাণী চাষ হবে না। এখনও অবধি যা প্রাণী চাষ হয়েছে, ইম্পোর্ট এক্সপোর্ট যা হয়েছে, মাংস যা এসেছে, আমরা সেটাকে খেয়ে নেব, আমরা ইউজ করে নেব, কিন্তু এরপর থেকে আর চাষবাস হবে না। মানে চাষবাস বলতে প্রাণীর চাষ আর হবে না। আর প্রাণীর যদি চাষ হয়ও, সেটাকে খাওয়ার জন্য ইউজ করা হবে না, জাস্ট দুধের জন্য ইউজ করা যেতে পারে, প্রাণীজ প্রোটিনের জন্য। বাট মাংসের জন্য বা ডিমের জন্য ইউজ হবে না যদি এরকম বলে। তাহলে পরেও কি হবে? আর সাপোজ আরেকটা দেশ
যে কিনা এটা চিন্তা করে এটা বলল যে আমরা এতদিন যা প্রডিউস করেছি আমরা এগুলোকে সব ছেড়ে দেব। দু ক্ষেত্রেই কোনোটাতে, প্রথমটাতে অনেক তাড়াতাড়ি এবং দ্বিতীয়টাতে লেটে, বাট এক্সটিংক্ট এরা হবেই। কীভাবে এক্সটিংক্ট হবে? এদেরকে যখন ফার্মের মালিক যখন দেখবে যে না এদেরকে তো আর রাখা যাবে না, ইল্লিগাল হয়ে যাচ্ছে, তো এদেরকে ছেড়ে দিতে হবে, বন বিভাগের হাতে দিয়ে দিতে হবে। তো বন বিভাগের হাতে যখন দিয়ে দেবেন, তো বন বিভাগ কী করবে সেটা নিয়ে? ধরে নিলাম 1-2টো মুরগি না হয় মেরে খেয়ে নেবে, বাট বাদ বাকিগুলো কী করবে? সব তো খেতে পারবে না, বনে জঙ্গলে ছাড়তে হবে। তো আপনার মনে হয় ব্রয়লার মুরগি বনে জঙ্গলে গিয়ে টিকতে পারবে? এই ডোমেস্টিক প্রাণীগুলো, এই ডোমেস্টিক যে লাইফসগুলো রয়েছে, এই ডোমেস্টিক অ্যানিমালসগুলো কি অ্যাকচুয়ালি বনে জঙ্গলে গিয়ে ওয়াইল্ড অ্যানিমালসদের সাথে মিলেমিশে থাকতে পারবে? বাস্তুতন্ত্রে ঠিক থাকবে কোনো দিন? কখনো ঠিক থাকবে না, নষ্ট হবেই, এরা যাবেই। বরং কী হবে বলুন তো, এদেরকে উল্টে আপনারা এই ব্রয়লার মুরগি যাদেরকে আপনি আজকে ধরে খাচ্ছেন, মাছ ধরে খাচ্ছেন, রুই কাতলের মতো এরকম মাছ যেগুলো চাষ করা, এই মাছগুলোকে বা এই মাংসে মানে এই প্রাণীগুলোকে, ছাগল ভেড়া মহিষকে হয়তো আপনি বনে জঙ্গলের জায়গায় জুতে দেখতে পারবেন এক্সটিংক্ট হিসাবে, এবং এদেরকেও তখন বাঁচানো হয়ে যাবে খুব টাফ ব্যাপার। মাঝখান থেকে কি হবে বলুন তো, যেই প্রাণীগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় এরকম টাইপের প্রাণী, বাঘসিংহের মতো প্রাণী, এদেরকে আপনি খাবারের যোগান কোথার থেকে দেবেন? যদি আপনি মাংস চাষ না করেন? দেশে তো মাংস চাষ বারণ আছে এখন, মানে আমার হাইপোথেটিক্যাল সিচুয়েশন অনুযায়ী, দুটো সিচুয়েশনই, দেশে তো মাংস চাষ বন্ধ, দেশে তো মিট চাষ বন্ধ, বা দেশে প্রাণী চাষ বন্ধ, তাহলে আপনি কি করবেন? তো সুতরাং এগুলো আজে বাজে লজিক মানুষের শুনে লাভ নেই, বাস্তব এটাই। আর থাকলো কথা বাংলার মাংস খাওয়ার ইতিহাস, যদি আমি পুরো ওয়ার্ল্ডের বা যদি আমি অল ওভার হিউম্যান হিস্ট্রির মাংস খাওয়ার ইতিহাস যদি আমি ছেড়েও দিই, জাস্ট আমাদের বঙ্গের হিস্ট্রি যদি দেখি, আমাদের বঙ্গের হিস্ট্রি 1000 বছরের পুরনো নয়, কিন্তু এই 1000 বছরের মধ্যে যদি একটু ভালোভাবে দেখা যায় বিষয়টাকে খুব, তাহলে দেখা যাবে কি, সত্যিটাই বলছি আর কি, 500 বছর আগের লেখা, দ্বিজবংশী দাসের লেখা মঙ্গল কাব্যে চাঁদ সদাগর বাবুর ছেলের বিয়ের একটা স্পেশাল মেনু হচ্ছে বুড়ো খাসির চর্বি ভাজা। সেটা কিভাবে রান্না করা হতো? সেটা কিছুই না, জাস্ট দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে সেটাকে বানানো হতো। এখন শুনে নাক সটকালেও তখন মানুষ এইসব খেয়েছে, তখন মানুষ যা পেয়েছে তাই খেয়েছে। ইভেন নট অনলি দ্যাট, বিভিন্ন বড় বড় কবি মাংসের খুব বড় দিওয়ানা, বা বলতে গেলে খুব বড় ফ্যান ছিল। আজকে থেকে 250 বছর আগের লেখা এক কবি লিখেছে, আমি কবির নাম ভুলে গেছি, বাট এই কবিতা অবশ্যই আছে। সে ছাগলকে নিয়ে একটা ছড়া লিখেছিল, কীরকম যেন একটা ছড়া ছিল, আমি ভুলে গেছি, বাট সেখানে উনি দেখিয়েছে ছাগলের প্রতি তার প্রেম, মাংসের প্রতি তার প্রেম। হরিণের মাংস তৎকালীন সময় খুব ফেমাস ছিল, হরিণের মাংস খাওয়া হতো, এবং একজন লেখক বলেওছেন যে হরিণ তার নিজের শত্রু তার অপূর্ব মাংসের কারণে। তার মানে কি, সব খাওয়া হয়েছে তৎকালীন সময়, সজারু, তারপর মোটামুটি সবই খেয়েছে। ইভেন এখন যারা বলে গো মাংস ভক্ষণ করা পাপ বা ইত্যাদি এই জিনিসগুলো, তারাও খেয়েছে। আমি বলছি না যে আপনি গো মাংস ভক্ষণ করুন, বাট কেউ যদি ভক্ষণ করেও থাকে সেটা পাপের কিছু নেই, সত্যি কথা বলতে সেটাতে পাপের কিছু নেই। কারণ আপনি যদি মাটন খেতে পারেন, আপনি যদি কি বলে ছাগল মেরে খেতে পারেন, তাহলে আপনি গরু মেরেও খেতে পারবেন। মানুষ হচ্ছে সর্বকালের সেরা কার্নিভোরাস প্রাণী, এক কথায় আমরা সব খেতে পারি, যা আমাদের পেটে মোটামুটি সবই পচে, বিষ বাদ দিয়ে। তো এই হচ্ছে বক্তব্য। তো মাংস খেলে পাপ লাগার কথা না। আর তার থেকেও যেটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, এখান থেকেও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যারা মানে আমাদের কি বলবো, ভবদেব ভট্ট আমাদের স্মৃতি সংস্কার, মানে যারা এক কথায় ধর্মর ব্যাখ্যা দেয় নিজের ভাষায়, ভবদেব ভট্ট যখন আমাদের ধর্ম সংস্করণ করেছে, বা আমাদের যখন এই ধর্ম মানে সনাতন ধর্মকে বাংলায় ব্যাখ্যা করছে, তখন উনিও কিন্তু মাংস খাওয়াকে ত্যাগ করতে পারেনি।
যার জন্য উনি বিভিন্ন দিন, বিভিন্ন বার, বিভিন্ন এই যে দিনগুলোতে খাওয়া যাবে না, লাইক মঙ্গলবার খাওয়া যাবে না, শনিবার খাওয়া যাবে না, বৃহস্পতিবার খাওয়া যাবে না, এটা কোথার থেকে এলো? কেন? যার মাংস খাওয়ার সে তো ডেইলি খেতে পারে, সে কেন মঙ্গলবার খাবে না, কেন বৃহস্পতিবার খাবে না, কেন শনিবার খাবে না? ওয়াই? রিজনটা খুব ক্লিয়ার। রিজনটা হচ্ছে এটাই যে বাঙালি চিরজীবন ধরেই মাংসপ্রেমী, অ্যান্ড নট অনলি বাঙালি, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডের মানুষই অ্যাকচুয়ালি মাংস খেয়েই বড় হয়েছে। ঠিক আছে, হ্যাঁ হতে পারে এখন আমরা যতই ভিগান ডায়েটে চলে যাই, এখন আমরা যাই বলি না কেন, অনেক কথা বলতে পারি যে মাংস খেলে এই হয়, ওই হয়, হেন হয়, তেন হয়, বাট না, রিয়ালিটিটা কিছু অন্যই। যদি সাপোজ ধরুন আপনার শরীরে আগের থেকেই কোনো একটা সমস্যা আছে, আপনার মাংস খাওয়া হিসাব মতো বারণ, তারপরেও আপনি খাচ্ছেন, তাহলে তো আপনার শরীর খারাপ করবেই। সেটা শুধু মাংসের ক্ষেত্রে কেন, অনেকের বেগুনে অ্যালার্জি থাকে, সে বেগুন খেতে পারে না, সে ব্যক্তি বেগুন খায় না, তো কিন্তু তার মানে কি বেগুন খাওয়া খারাপ, মাংস ভক্ষণ করা খারাপ? না, কখনো না। ইভেন আমি যদি এগুলো মানে এই বিষয়গুলো তো মানে খুবই ক্লিয়ার, জলের মতো ক্লিয়ার হওয়া দরকার যে পাপ লাগে কি লাগে না, লাগে না, একদম পরিষ্কার কথা, লাগে না। ঠিক আছে, আর যদি সাপোজ এই সত্যি যদি এতই পাপের ব্যাপার থেকেই থাকে, সত্যি যদি এতই পাপের, মাংস খাওয়াতে যদি এতই পাপের ব্যাপার থেকে থাকতো, তাহলে তার মানে কি, এত তো মানুষ পাপ করেছে, তার মানে প্রত্যেকেই কেউ না কেউ তো নরকে গেছেই। কারোর মনে নেই কে নরকে গেছে, কারোর মনে নেই কে নরকে গেছে, কারোর এটা মনে নেই, মানে কেউ এটা বলতে পারছে না যে কি এক্স্যাক্ট হয়, জাস্ট তারা পড়েছে, দেখেছে বলে, তারা পড়েছে বলে তারা বলে দিচ্ছে যেরকম হয়। বাট কেন হবে? মানে আমার বক্তব্য হচ্ছে, আমি কোশ্চেন করছি যে কেন হবে? মানুষ তো চিরজীবন ধরে মাংস খেয়েছে, মানুষের খিদের সামনে কিচ্ছু আটকায় না, সত্যি কথা বলতে। কিছুক্ষণ আগেও আমি বললাম যে দুদিন না খেয়ে পরের দিন খেতে বসলে বোঝা যায় খাদ্যের অ্যাকচুয়ালি মূল্য কী। সেখানে ধর্ম কাজে লাগে নাকি কর্ম, নাকি কি কাজে লাগে? কিছুই কাজে লাগে না তখন। আর আরেকটা বিষয়ও আছে, এখন মানুষ যতই ভিগান ডায়েটে চলে যাক, আর এখন যতই যাই বলুক না কেন, বড় বড় বক্তব্য তারা ছাড়ুক না কেন, রিয়ালিটি তো এটাই যে ভেজ খাবার এবং ননভেজ খাবার দুটোর মধ্যে সাশ্রয়কারী, এবং দুটোর মধ্যে মানে বেশি শরীরকে ভালো রাখার জন্য মাংস বেটার। কিন্তু আপনাকে পরিমাণ বুঝে খেতে হবে, কারণ আমি এটা খুব একটা হিসাব বুঝবেন, এই খাবারের যখন কোনো হিসাব বের করবেন না, তখন একটা হিসাব হচ্ছে প্রাইস ইস টু কোয়ান্টিটি। সেই হিসাবটা হচ্ছে বেসিক্যালি প্রাইস ইস টু কোয়ান্টিটি, প্রাইসের সাথে কোয়ান্টিটি কতটা পাশাপাশি থাকছে, এই দিকটা মাথায় রাখবেন। আমি আসছি, ধরুন 1 কেজি পনির, 1 কেজি পনিরে 1 কেজি পনির, আমুলের পনির বা যদি খোলা পনিরও হয়, সেই পনিরের দাম হয় 415 টাকা, মোটামুটি 400 টাকার ওপরে 1 কেজি পনিরের দাম তো হয়ই, আমি যতদূর জানি 415 ওরকম। সো 1 কেজি পনিরে যেই পরিমাণ প্রোটিন থাকে, আপনার কি মনে হয় যে 1 কেজি চিকেনেও কি সেই পরিমাণ প্রোটিন থাকে? তাহলে ভুল ভাবছেন। 100 গ্রাম পনিরে 18 থেকে 25 গ্রাম প্রোটিন থাকে, আর 100 গ্রাম চিকেন ব্রেস্টে 31 গ্রাম প্রোটিন থাকে। অথচ প্রাইসের ডিফারেন্সটা দেখুন, 1 কেজি পনিরের দাম কি 1 কেজি পনিরের দাম 415 টাকা, 1 কেজি চিকেনের দাম কি 415 টাকা? যদি আপনি ব্রয়লার চিকেন কেনেন, কততে কেনেন? ম্যাক্সিমাম 120 টাকা, 500 গ্রামে কেনেন হয়তো। আর যদি ফুল 1000 গ্রাম যদি কেনেন তাহলে, বা 1 কেজি যদি কেনেন, তাহলে সেটা কত পড়বে? 200 টাকা, 250 টাকা ম্যাক্সিমাম। তো এখানে কি ফারাক তৈরি হচ্ছে না একটা? তো সাধারণ মানুষের পক্ষে কোনটা বেশি অ্যাকচুয়ালি কনজিউম করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনটা বেশি টেকনিক্যাল? সেটা হচ্ছে মাংস, ভেজ নয়। আর তার থেকেও বড় কথা, আমাদের বডিতে ভেজ পচিয়ে প্রোটিন বের করার ক্ষমতা আমাদের বডির অ্যাকচুয়ালি খুব একটা ভালো নেই, কারণ আমাদের বডিতে কোনো প্রকারের কোনো এনজাইম, মানে কোনো প্রকারের কোনো উদ্ভিজ্জ প্রোটিনকে পচানোর জন্য কোনো প্রকারের কোনো এনজাইম আমাদের বডিতে তৈরি হয় না সেভাবে। তো স্বাভাবিকভাবে কিন্তু এটা একটা প্রবলেম। তো আমার বক্তব্য, মাংস খাওয়াতে কোনোদিনও কোনো পাপের ব্যাপার নেই। এটা গেল প্রথম কনক্লুশন। দ্বিতীয় কনক্লুশন, এই যে বাইরে থেকে আসা ব্যক্তিরা আমাদের এখানে এসে বাঙালিদেরকে গালমন্দ করে খাওয়ার তালিকা মানুষের পরিবর্তন করার চেষ্টা করা, এই জিনিসটা মানে করে হয়তো তারা পার পেয়ে গেছে ঠিকই, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক হয়নি।
কারণ এটা কেন ঠিক হয়নি, ঠিক আছে মানে ভেজ খাও ইটস ওকে, বাট ভুলভাল লজিক দিয়ে না খাওয়াই বেটার। কারণ এই ভুলভাল লজিকের কারণে এই অন্যান্য বিষয়গুলো আসছে না, এই বর্ণবাদ ফর্ণবাদ এই সমস্ত বিষয়পত্র চলে আসছে। এগুলো কানেক্টেড, কিন্তু এগুলো কিন্তু এই তিনটে টপিক যে আমি আলোচনা করলাম পরপর, এই তিনটে টপিক কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে কানেক্টেড। এবং আমার কোনো ধর্মের সাথে, কোনো বর্ণের সাথে, কারোর সাথেই আমার কোনো শত্রুতা নেই। আমার সবার প্রতি সম্মান আছে, আমি সবাইকেই সম্মান করি তার কাজ অনুসারে। কিন্তু ভণ্ডামিতে আমি বিশ্বাসী নই। যদি সত্যিই মাংস খাওয়া পাপ হতোই, এতই বড় পাপ, তাহলে যখন মর্তে যখন দেবী শক্তির পুজো হয় তখন তাহলে বলি কেন হয়? এখন অনেকে বলবে যে এটা বোধহয় এটা একটা তান্ত্রিক বিধি। ও তাই? তান্ত্রিক বিধি কি শুধু এই বলি দেওয়াই? ফুল যখন প্রদান করেন তখন সেটা তান্ত্রিক বিধি নয়? সেটাও তো তান্ত্রিক বিধি। সেটা অ্যাকচুয়ালি ব্যাপার নয়। বাঙালি মন থেকে এটা মনে করে যে মর্ত হচ্ছে মায়ের বাপের বাড়ি, আর বাপের বাড়িতে এসে উমাকে সেটাই খাওয়ানো হয় আদর করে যেটা এখানকার লোকেরা খায়। তো তাহলে কিভাবে অন্যায় মাংস খাওয়া? অন্যায়ের কিছু নেই, অন্যায়ের কিচ্ছু নেই। আর এই যে প্রাণীগুলো, এদেরকে জন্ম আমরাই দিই, মানে আমরাই দাওয়াই বিভিন্নভাবে। হয় আমরা এদেরকে জন্ম দেওয়াই ন্যাচারাল পদ্ধতিতে, নয় আমরা এদেরকে জন্ম দেওয়াই ল্যাবে, ইভেন মাছ অবধিও সবাই। তো সেই জন্য আমার বক্তব্য এটাই যে এই ভণ্ডামিগুলো থেকে একটু দূরে থাকাই বেটার। এই ভণ্ডামিগুলো, এগুলো অ্যাকচুয়ালি ভণ্ডামি, এই যে জিনিসগুলো। হ্যাঁ, তবে বর্ণবাদের মধ্যে যে বিষয়টা আমি বললাম, এটা কিছুটা ভণ্ড, কিছুটা আবার সত্য। কতটা ভণ্ড কতটা সত্য সেটা আপনি নিজে বিচার করুন। যে আমি যেই কথাগুলো বললাম সেটার বেসিসে আপনি নিজে বিচার করুন যে কতটা ভণ্ড আর কতটা সত্য। ভণ্ড এতটাই যে এরা রীতিমতো মানে নিজের লেখা বই, নিজের লেখা জিনিসপত্রকে এরা নিজেরাই মানে না। আর ভণ্ড এই দিক থেকে না যে যেহেতু ওরা বইয়ের মধ্যে এটা লিখেছে যে শ্রীকৃষ্ণ বা ভগবান কাউকে বানায়নি, মানে সেইভাবে কাউকেই কোনো বর্ণ দিয়ে পাঠায়নি পৃথিবীতে। সবাই সবার বর্ণ কাজ অনুসারে জোগাড় করে, কাজ অনুসারে প্রাপ্ত করে। এই জিনিসটা যে লিখেছে এটার জন্য অবশ্যই হ্যাটস অফ। বাট বাদ বাকি যে জিনিসগুলো আছে মানার, খালি লিখলে তো হবে না লাইফে, সেগুলো মানারও ব্যাপার আছে। মানার কিন্তু কোনো জায়গা এরা কিন্তু মানেনি। আর বাংলায় বসবাস করে যারা যেই ব্রাহ্মণরা নিজেকে ব্রাহ্মণ মনে করেন, তারা তো আরও বড় ভণ্ড। আমার তাতেও প্রবলেম নেই, ব্রাহ্মণরা নিজেকে বড় মনে করেন, আমার তাতেও কোনো সমস্যা নেই। বাট আমার সমস্যা ভণ্ডামিতে। আপনি নিজেকে বড় মনে করছেন, করুন মশাই, আমার কোনো যায় আসে না। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আ ফাক। বাট যখন আপনি নিজেকে বড় মনে করে সামনের একজন ব্যক্তিকে আপনি ছোট করাচ্ছেন, সেটা কিন্তু পাপ, সেটা ঠিক না। মানে পার্সোনালি আমাকেই যদি কোনো ব্রাহ্মণ এসে এটা জ্ঞান দিতে যায় যে সে উঁচু, আমার জাত নিচু, হেন তেন, সে যদি এগুলোতে চলে আসে, তখন আমি আমার এগুলো কথাবার্তায় চলে আসবো। অটোমেটিক্যালি আমি খারাপ হয়ে যাব। কারণ সমাজের সবাই মনে করে যে এগুলো বোধহয় সত্য, বর্ণবাদ বোধহয় সত্য, বাট তা নয়। আর সনাতন ধর্মকে আমরা এখন যেই রূপে দেখি, এটা কখনোই রূপ ছিল না, হতেই পারে না। যদি এটাই রূপ ছিল তাহলে বঙ্গের এত নামি দামি রাজারা কেন সনাতন ধর্ম ছেড়ে কেন বাইরে চলে গেল? কারণ আমাদের কোনো স্ক্রিপচারাইজেশনই ছিল না। হ্যাঁ, হতে পারে যারা পরবর্তীতে এরা স্ক্রিপচারাইজেশন পড়েছে, যারা মহাভারত রামায়ণের মতো মহাকাব্য লিখেছে, পুরাণ লিখেছে, যারা এগুলো করেছে, তারা সত্যি খুব মহান। আর এটা কোনো একজন ব্যক্তি করেনি, এটা অনেকজন ব্যক্তি মিলে করেছে হয়তো। যারা সত্যি খুব মহান, যারা কিনা এটা চিন্তা করতে, যারা এত সুন্দর কূটনীতি সাজাতে পেরেছে, যারা পুষ্পক বিমানের মতো বিমান কল্পনা করতে পেরেছে, সেখানে আপনার বুঝে নেওয়া উচিত যে সনাতন ধর্ম বেশি ভালো নাকি অন্যান্য ধর্ম বেশি ভালো। আমাদের ধর্ম বেশি প্র্যাকটিক্যাল, দ্যাট ইজ ট্রু। কিন্তু আমাদের ধর্ম প্র্যাকটিক্যাল হলেও আমরা এখন যতটা স্ক্রিপচারাইজড ওয়েতে এটাকে দেখি, এতটা স্ক্রিপচারাইজড ওয়ে কখনোই ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ।